দেখো, ইন্টেরিয়রের মধ্যে আমাদের একটা থিওরি পোর্শন থাকে এবং তার সাথে সফটওয়্যারও থাকে। এবার থিওরি পোর্শনে আমরা কেন শিখছি, যাতে আপনি যে কাজটা করছেন সেটা কেন করছেন সেটা বুঝে করেন। কারণ অ্যাজ আ ডিজাইনার, আমি ধরুন একটা রুম ডিজাইন করছি, সেখানে ওয়ালে ড্যাম্প আছে কিনা আমি সেটা না জেনেই ডিজাইন করে দিলাম, তারপরে গিয়ে সেই দোষটা ডিজাইনারের হবে। আবার ধরুন আমি কিরকম ল্যামিনেট করতে চাই, আমি কিছু বাজেট না জেনে, ডিজাইন না জেনে মোটামুটি একটা হিসাবে করে দিলাম, তাহলে লুকটা আসবে না, মানে আমরা যেরকম অ্যাজ আ প্রফেশনাল ডিজাইনার কাজ করব সেই জিনিসটা আসবে। তো আমরা এখানে থিওরিতে কি কি শিখবো আগে দেখি। যেমন থিওরির মধ্যে ফার্স্টে আপনি শিখবেন স্টাইলিং এর ব্যাপারে। যেমন নানান দেশে নানান ধরনের, আজ অব্দি প্রচুর ধরনের স্টাইল হয়েছে, সেগুলোকে আমরা বেশ কিছু স্টাইলের মধ্যে ভাগ করেছি। এই যে, যেমন ইলেকট্রিক্যাল স্টাইল, রেট্রো স্টাইল, মডার্নিজম স্টাইল, কন্টেম্পোরারি, এথনিক, ক্লাসিক, এরকম নানান ধরনের স্টাইল। এইগুলোর ব্যাপারে ফার্স্টে আপনি জানবেন যে এই স্টাইলগুলো কি হয় এবং এখানে কিরকম কালার্স থাকে, কিরকম লাইটস থাকে, ডিজাইন কিরকম হয়, সেগুলোর ব্যাপারে আপনি জানবেন। ঠিক আছে। এরপরে আমরা জানবো যে ইন্টেরিয়রের হিস্ট্রির ব্যাপারে, মানে প্রথম একদম আদিম যুগ থেকে এখন অব্দি এই ডিজাইনিং এর ব্যাপারটা কিরকম ভাবে রেভলিউশনাইজ হচ্ছে। মানে যেমন দেখুন, আগে তো ইন্টেরিয়রের এরকম ব্যাপার ছিল না, কেউ ওরকম ভাবে ভাবতো না যে একজন ইন্টেরিয়র ডিজাইনারকে দিয়ে আমি ঘরটাকে ডিজাইন করাবো। আগে ভাবতো যে আমি এই জিনিস ফার্নিচার কিনে আনবো, মোটামুটি ঘরের লোকেরাই যেরকম পারবে করে দেবে, খুব কম জায়গায় ডিজাইনারের কাজ থাকে। এখন প্রত্যেকটা মানুষই মোটামুটি চায় যে আমার ঘরটা যদি একটা ডিজাইনার ডিজাইন করে দেয় তাহলে সেটা একটা প্রপার ওয়েতে হবে। মানে আমার ছোট রুম হোক, বড় রুম হোক, যেরকম স্পেস থাক, সেটাকে স্পেস ম্যানেজ করে সুন্দরভাবে ডিজাইন করে সেটা ইন্টেরিয়র ডিজাইন আমাকে করে দিবে। তার জন্য আমরা এই প্রথম থেকে আজ অব্দি যেরকম যেরকম ডিজাইনের চেঞ্জেস হয়েছে সেগুলোর ব্যাপারেও জানবো। যেমন ধরুন লাইটস কি রকম চেঞ্জ হয়েছে আজ অব্দি, ফার্নিচার্স কিরকম চেঞ্জ হয়েছে, স্ট্রাকচারের ডিজাইনে কিরকম চেঞ্জ হয়েছে, আর্কিটেক্টে কিরকম চেঞ্জ হয়েছে, এগুলোর ব্যাপারে আমরা জানবো। আচ্ছা, আমি আপনাকে যেটা বলছিলাম না, যে এই থিওরিটা আমাদের কেন পড়া দরকার। কারণ দেখুন, দুই রকম প্রফেশন হতে পারে, এক হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনার, এক হচ্ছে ইন্টেরিয়র ডেকোরেটর। ইন্টেরিয়র ডেকোরেটর যারা, তারা কিন্তু মানে এরকম ভাবে তাদের এরকম এডুকেশনাল নলেজ নেই যে কোনো জিনিসটা যেটা করছে সেটা কেন করছে। মানে আমি যে ল্যামিনেটটা লাগাচ্ছি তার পিছনে তো কিছু রিজন থাকবে যে আমি এই কারণে ল্যামিনেটটা ইউজ করছি। সেই আইডিয়াস গুলো বা সেই এডুকেশনাল আইডিয়া গুলো ওনাদের কাছে থাকবে। কিন্তু যে ডিজাইনার, তাকে অনেকগুলো জিনিসের কে মাথায় রেখে কিন্তু ডিজাইনটাকে করতে হয়। যেমন এই কালারের একটা ফ্যাক্টর থাকে, আমি কালার কিরকম করব, কালার থিওরি সম্পর্কে আমাকে আগে ক্লিয়ার হতে হয়, আমি কালার থিওরিটা কি, কিরকম ভাবে রুমের ডিজাইন করব, স্টাইলস কিরকম স্টাইল করব, টেক্সচার কিরকম হবে, যে ডিজাইনটা বানানো হচ্ছে সেটা ডিউরেবল হবে কিনা, তারপরে আমাকে যদি ধরুন সাউন্ড প্রুফ করতে হচ্ছে সেটা আমি কি করে করছি, টোটাল যে ডিজাইনের এরিয়াটা সেটা ঠিকঠাক কভার হচ্ছে কিনা, এই সব কিছুকে মাথায় রেখেই কিন্তু ইন্টেরিয়র ডিজাইনার একটা প্রজেক্ট ফাইনালি সাবমিট। তো এর মধ্যে যেমন আমরা ফার্স্টে পড়বো হচ্ছে প্রিন্সিপালস অফ ডিজাইন, মানে ডিজাইনে আমার করার জন্য কি কি জিনিস সবার ফার্স্টে মাথায় রাখতে হবে। যেমন ফার্স্টে হচ্ছে হারমোনি, মানে একটা ব্যালেন্স ক্রিয়েট করা। যেমন আমার কোনো ডিজাইনকে, আমি যখন কোনো বাড়িতে যাচ্ছি একটা ডিজাইন করা রুম, সেটাকে দেখে আমার এরকম মানে চোখে শক লাগার মতন না লাগে, চোখে যেন একটা সুদিং মুভমেন্ট আসে, সেই জিনিসটা আমরা করবো। তার মধ্যে কালার ভ্যারিয়েশন থাকতে পারে, টেক্সচার্স এর ভ্যারিয়েশন থাকতে পারে, পপ আউট কালার থাকতে পারে, কিন্তু সেটা দেখতে যেন সুদিং লাগে, এই জিনিসটা আমাদের মেনটেন করতে। তারপরে কি কন্ট্রাস্ট, এই যে এরকম টেক্সচার কন্ট্রাস্ট হয়, কালার কন্ট্রাস্ট হয়, এখানে শেপ কন্ট্রাস্ট হয়, মানে আলাদা আলাদা টাইপের উপরে ডিপেন্ড করে এই কন্ট্রাস্টিং এর ব্যাপারটা হচ্ছে। যেমন টেক্সচার কন্ট্রাস্টে কি হয়, যেরকম যেরকম টেক্সচার্স থাকে, কালারস এর টেক্সচার্স, মানে একটা কালারই হতে পারে, নানা ধরনের শেডস বা টিন্টস দিয়ে আমি রুমটাকে ডিজাইন করলাম, সেটা করা যেতে পারে। সেটা হবে কিনা কালার টেক্সচার, মানে একটা রুমের মধ্যে ধরুন একটাই ওয়ালে কালার হলো, বাকি ওয়ালগুলো কালার হচ্ছে না, কিন্তু তবুও সেখানে একটা ওই কালারের একটা টিন্ট, মানে একটা লাইট শেড থাকে, যাতে কিনা রুমটাকে প্রপারলি বোঝা যায়। সেরকম শেপের উপরে ডিপেন্ড করে কন্ট্রাস্টিং হবে, যে কিরকম শেপ থাকবে, শেপ গুলোর উপরে কালারটা বেশি থাকবে। তো এই কন্ট্রাস্টের ব্যাপারগুলো আপনি শিখবেন। তারপরে কি, তারপরে হচ্ছে মেজারমেন্ট, একটা রুমে কিরকম মেজারমেন্ট থাকা উচিত বা তার ফার্নিচার গুলোর কিরকম মেজারমেন্ট থাকা উচিত, সেগুলোর ব্যাপারেও আপনি জানেন। যেমন আমি যদি একটা বেড বানাচ্ছি, ধরুন দুজন মানুষের জন্য একটা বেড বানাচ্ছি, সেক্ষেত্রে আমি একটা ডাবল বেড বানাতে পারি, কিং সাইজ বেড বানাতে পারি, কুইন বেড বানাতে পারি। এবার আমার প্রথমত তো দেখতে হবে রুমটার সাইজ কিরকম, সেখানে বেড ছাড়াও আরো ফার্নিচার থাকবে। তো আমি ক্যালকুলেশনটা আনবো কি করে, যে আমি একটা রুমের মধ্যে কি সাইজের বেড দিতে পারি, বা একটা বেডের স্ট্যান্ডার্ড সাইজ কি হয়, সেখানে সেগুলো আলাদা আলাদা সাইজ অনুযায়ী আমরা কোন কোন রুমে প্লেস করতে পারি, সেই জিনিসগুলোর ব্যাপারেও আপনি জানবেন। এরপরে আসছে বিল্ডিং মেটেরিয়াল,
মানে বিল্ডিং এ কি কি মেটেরিয়াল দিয়ে বিল্ডিংটা বানানো হয়েছে সেটার ব্যাপারে জানবো। মানে একটা বিল্ডিং বানাতে গেলে যা যা জিনিস লাগে, যে যে মেটেরিয়াল গুলো ইউজ হয়, সেগুলোর ব্যাপারে আমরা একটা বেসিক আইডিয়া রাখবো। এরকম নয় যে এটা নিয়ে আমাদের খুব পড়তে হবে, বাট আমাদের একটু জেনে রাখা ভালো। কারণ আমরা তো ডিজাইনার, এবার বিল্ডিংটা মেনলি সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট ওরাই ডিজাইন করেছে। সিভিল ইঞ্জিনিয়ার মানে কনস্ট্রাকশনের কাজ করেছে, মানে পুরো স্ট্রাকচারের ডিজাইনিংটা সিভিল ইঞ্জিনিয়ার করছে। অ্যান্ড আর্কিটেক্ট সে কি করছে, এক্সটেরিয়রের ডিজাইন যত সুন্দর হতে পারে সেগুলোর মধ্যে আরো অ্যাড অন করছে। ইন্টেরিয়রের ডিজাইনারের কাজ হচ্ছে চার দেওয়ালের মধ্যের এরিয়াটাকে সুন্দরভাবে ডিজাইন করা। এবার এটা করার জন্য ধরুন আমি যেমন বললাম, একটা দেওয়ালে ড্যাম্প লেগেছে, কোনো দেওয়ালে ধরুন উই লেগেছে, ঠিক আছে, কোনো দেওয়ালে ধরুন পাইপ, বাথরুমের পাশে ওয়াল রয়েছে সেখানেই ওয়ালপেপার করতে হবে কিন্তু পাইপের লিকেজ হচ্ছে। তো এগুলো আমি তখনই বুঝতে পারবো যখন আমি বিল্ডিং ম্যাটেরিয়াল সম্পর্কে অ্যাওয়্যার থাকবো যে এই থাকা উচিত। তখন যদি আমি ডিজাইন করতে গিয়ে দেখছি যে বিল্ডিং এ এরকম ম্যাটেরিয়াল নেই, তখন আমাকে সেরকম প্রিকশনস ইউজ করতে হবে যাতে আমি ডিজাইন করার পরে আমার ডিজাইনটা যেন খারাপ না। কারণ ওয়ালপেপার দেওয়ার পরে যদি দেওয়ালে ক্র্যাক আসে তাহলে সেটা বাজে লাগবে। তো এরকম ভাবে আমরা প্রত্যেকটা মেটেরিয়াল, মানে সিমেন্ট কিরকম লাগে, ব্রিকের কি ইউজ আছে, এগুলোর ব্যাপারে একটা বেসিক আইডিয়া রাখবো। তারপরে কোনো বিল্ডিং ফায়ার প্রুফ কিনা সেটা আমরা জানবো। যদি ফায়ার প্রুফ করতে গেলে কি কি জিনিস লাগে, কি প্রসেসে ফায়ার প্রুফিং হয় সেটার ব্যাপারেও জানবো, কিরকম ওয়েতে যাচ্ছে। এরপরে আসছে এলিমেন্টস অফ ইন্টেরিয়র ডিজাইনিং, মানে যেগুলোর উপরে বেস করে ডিজাইনটা হবে। যেমন ফার্স্টে আসছে কালার। কালারটা খুব ইম্পর্টেন্ট জিনিস। বেসিক কালার যেমন থাকে রেড, গ্রিন অ্যান্ড ব্লু, সেটা থেকে আমরা কি কি কালার কম্বিনেশন আসতে পারে, তার জন্য আমাদের এরকম একটা কালার থিওরি থাকে, যে যে কোনো কালারের লাইট শেড, ডার্ক শেড, টোন, এগুলোকে আমরা বুঝছি। একটা রুমের মধ্যে যখন আমি ডিজাইন করতে যাচ্ছি, এই কালার শেডিংটা আমাদের খুব হেল্প করবে, যে কিরকম শেড দিলে ব্যাপারটা একটা সুন্দর লুক আসবে। এরকম কালার থিওরি থাকে, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, ইন্টারমিডিয়েট কালার, এইগুলো হচ্ছে কালার কম্বিনেশন। এরপরে হচ্ছে যেমন টেক্সচার্স, নানান ধরনের টেক্সচার্স আছে। এই টেক্সচার গুলো আমরা কোথায় অ্যাপ্লাই করতে পারি, কি কি ধরনের টেক্সচার্স হয় সেটার ব্যাপারে জানবো। এরপরে আসছে লাইটস। লাইটস তো নানান ধরনের হয়, এখন মার্কেটে যেমন নতুন নতুন ধরনেরও আরো লাইটস এসছে। তো এই লাইট গুলো আমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারি, মানে যে কোনো জায়গায় তো যে কোনো জায়গায় লাইট দিয়ে দিতে পারবো না, তাহলে সেই ব্যাপারটা প্রফেশনাল হবে না বা সুন্দর দেখতে লাগবে না, এফিসিয়েন্টলি হবে না। তো আমরা তার জন্য ফার্স্টে দেখবো যে কি কি ধরনের লাইটস অ্যান্ড ফিক্সার্স আমরা কাজ করতে পারবো ক্রোমগুলো নিয়ে, এবং সেগুলো কোথায় কোথায় অ্যাপ্লাই হবে, কিভাবে অ্যাপ্লাই হবে সেটার ব্যাপারে জানবো। তারপরে হচ্ছে কি স্পেস ম্যানেজমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। আমি একটা রুমের মধ্যে যদি ঠিকঠাক স্পেস ম্যানেজমেন্ট নাই করতে পারি, তাহলে আমার কাজটাই ইনকমপ্লিট থেকে যাচ্ছে। কারণ আমাকে একটা রুমের মধ্যে ফার্নিচার দিয়ে শুধু তো কালার নয়, কালার, ফার্নিচার, লাইট, ডিজাইন সবকিছু মিলিয়ে একটা রুমকে এক্সিকিউট করা। তো আমাকে স্পেস ম্যানেজটা করতেই হবে। আমি একটা ছোট রুম, আমি একটা 8x8 রুম পেতে পারি, আবার 20 ফিট বাই 20 ফিটেরও রুম পেতে পারি, কিন্তু আমার মধ্যে সেই ক্যাপাবিলিটিটা থাকবে যাতে আমি দুটো রুমই ডিজাইন করতে পারি। তারপরে হচ্ছে কি লাইন্স। লাইন্সটা খুব ইম্পর্টেন্ট। লাইন্স হচ্ছে মেনলি এটা ডিজাইনিং এর ল্যাঙ্গুয়েজে লাইন্সটা যেমন সব জায়গাতে লাগে। আপনি ফার্স্টে যেরকম প্ল্যান বানাবেন, একটা রুম ডিজাইন করতে গেলে সবার ফার্স্টে আপনাকে একটা প্ল্যান বানাতে হবে, যে এই ঘরে এরকম দেওয়াল, তার এই মেজারমেন্ট, এই রুমের এরকম মেজারমেন্ট, দরজা কোথায় বসবে, ফার্নিচার কোথায় বসবে, এই সব কিছু নিয়ে কিন্তু লাইন্সটার দরকার। তো লাইন আমরা যেরকম এখানে টেক্সচার্স এর মধ্যে দেখতে পাচ্ছি, আমরা লাইন ডিজাইনের ক্ষেত্রে দেখতে পাবো। এই যে এখানে স্পেস ম্যানেজমেন্টের আরেকটু ডিটেইলস দেওয়া রয়েছে। তারপরে যেমন আমরা কালারস এর ব্যাপারে দেবো, মানে পেইন্ট, ভার্নিশ, এগুলো কোথায় কোথায় ইউজ হয়, ওয়ালেও পেইন্ট ইউজ হয়, ফার্নিচারেও পেইন্ট ইউজ হয়, ফ্লোরেও পেইন্ট ইউজ হয়। এবার আমি কোন জায়গায় কোন ভার্নিশ দেবো এবং কেন দেবো, যদি ভুল জায়গায় ভুল ভার্নিশ দিই, ভুল পেইন্ট দিই, তাহলে কি হবে সেগুলোর ব্যাপারে আমরা জানবো। এই যে কত রকমের ওয়াল পেইন্টস হয়। তারপরে চলে যাবো আমরা ফার্নিচার। যেরকম আমরা ইন্টেরিয়ারের হিস্ট্রির ব্যাপারে পড়লাম, তার মধ্যেও একটা পার্ট থাকে ফার্নিচার। এটা আরেকটু ডিটেইলে যাওয়া ফার্নিচারে, যেমন প্রথমকার যুগ থেকে এখনকার যুগ অব্দি কিরকম কিরকম ভাবে ফার্নিচারটা রেভলিউশনাইজ হয়েছে, এবং তারপরে আমরা এখন নতুন যে ফার্নিচার গুলো দেখতে পাচ্ছি, মানে এখন যেগুলো রয়েছে সেগুলো তো আছে, সেগুলো ছাড়াও নতুন কি লেটেস্ট মার্কেটে যে ফার্নিচার গুলো রয়েছে সেরকম তার ডিজাইন গুলো কিরকম, সেগুলো আমরা কোথায় অ্যাপ্লাই করতে পারি। তারপরে এই ফার্নিচার গুলোর স্ট্যান্ডার্ড সাইজ কি হতে পারে, যেমন একটা বেডের স্ট্যান্ডার্ড সাইজ কি হবে, ওয়ার্ড্রবের স্ট্যান্ডার্ড সাইজ কি হবে, ডোরের স্ট্যান্ডার্ড সাইজ কি হবে, এই জিনিসগুলো আমরাও জানবো। এরপরে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আর্গোনমিক্স। আর্গোনমিক্স ব্যাপারটা বলি, মানে ধরুন আমি বসে আছি একটা চেয়ারে,
এবার আমার একটা স্ট্যান্ডার্ড হাইট রয়েছে, সেই হাইট থেকে আমার টেবিলটার ডিস্টেন্স কিরকম থাকা উচিত বা টেবিলটার হাইট কিরকম থাকা উচিত সেটা দেখি। ধরুন আমি কিচেন ডিজাইন করছি, কিচেনে যে রান্না করছে তার হাইট যেরকম সেই অনুযায়ী কিচেনটা ডিজাইন করাটা প্রপার হবে, সেরকম অনুযায়ী স্ল্যাব হবে, তার উপর থেকে হাইট কতটা ডিস্টেন্স দিয়ে কিচেন চিমনি যাবে, এই জিনিসগুলো আমরা এরকম জানি। তো আর্গোনমিক্স হচ্ছে বেসিক্যালি হিউম্যানের সাথে ফার্নিচার বা রুমের স্পেস ম্যানেজমেন্টকে অ্যাডজাস্ট করানো। তো আর্গোনমিক্স দিয়ে আমরা মানুষের স্ট্যান্ডার্ড মেজারমেন্ট গুলো পাই এবং সেটার সাথে সাথে ফার্নিচার গুলোকেও আমরা ডিজাইন করতে পারি। কারণ এখানে যেমন দেখুন, এখানে এই যে জামা কাপড়েরও মেজারমেন্ট বেসিক কিছু দেওয়া আছে। কেন? কারণ আমরা যদি ওয়ার্ড্রোব ডিজাইন করতে চাই, সেখানে একটা ওয়ার্ড্রোবের কতটা হাইট আমি রাখবো হ্যাঙ্গার ঝুলানোর জন্য, কতটা ড্রয়ার্স এর জন্য, আমি যদি র্যাক রাখছি র্যাক কোথায় রাখবো, এই টোটাল ডিটেলিংটা আমাদের দিতে হয় কার্পেন্টার, তবেই সে গিয়ে ফাইনালি আমাকে ডিজাইনটা করে দিবে। এরপরে যেমন হচ্ছে ওয়াল প্যানেলিং, আমরা অনেক সময় দেখি ওয়ালের উপরে মানে জাস্ট একটু একটু উঠে আছে এরকম ডিজাইন রয়েছে, সেটা হচ্ছে মেনলি ওয়াল প্যানেল। এবার এই ওয়াল প্যানেলটা বানাচ্ছি কি করে, বা এটা আমি কোন জায়গায় বানাতে পারবো? যদি ওয়াল প্যানেলটা খারাপ হয়ে যায়, ধরুন এরকম জায়গা পেলেন যেখানে ওয়াল প্যানেল করা আছে কিন্তু তার উপরেও আপনি যে ক্লায়েন্ট চাইছে যে একটু সুন্দর বা অন্যরকম মডার্ন কিছু ডিজাইন করতে, তখন আমাকে কি কি করতে হবে? সেখানে যদি কিছু খারাপ থাকে সেটাকে আমি ট্রিটমেন্ট করবো, সেগুলোর ব্যাপারে জানি। এরপরে আসছি এই যে, এগুলো হচ্ছে ডোরস, নানান ধরনের ডোরস রয়েছে। এবার কোন ডোরটা আমার ডিজাইনের ক্ষেত্রে পারফেক্ট হবে সেটা জানার জন্য আমাকে আগে জানতে হবে কত ধরনের ডোরস। তো আমরা আগে ডোরস নিয়ে এখানে অনেকটা ইনফরমেশন পাবো, কি কি ডোরস হয়, কোথায় কোথায় ইউজ হয়। সেম উইথ উইন্ডো, কত রকমের উইন্ডো হবে, সেগুলো কোথায় অ্যাপ্লাই হচ্ছে। স্টেয়ার্স কত রকমের হবে, কোন স্টেয়ারটাকে আমরা কোন জায়গায় অ্যাপ্লাই করতে পারি। তারপরে হচ্ছে কি ফল সিলিং, ফল সিলিং এ কি কি ম্যাটেরিয়াল ইউজ হয়, যেমন ফল সিলিং এ প্লাস্টার হয়, জিপসাম বোর্ড হয়, পিভিসি হয়, উড হয়, পেইন্ট হয়। এবার আমাকে ওই সেম, আমাকে আগে বাজেট দেখতে হবে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট দেখতে হবে এবং আমার ডিজাইন দেখতে হবে, সেইটা বুঝে আমরা ফল সিলিং এ ম্যাটেরিয়াল ইউজ করতে পারি। এবার এই যে আমি বলছি যেগুলো আমরা ইউজ করতে পারবো বা আমাদের ডিজাইন ভেবে করতে হবে, এটার দুটো ওয়ে আছে। যেমন আমি যখন ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে কাজ করছি, আমি দুটো কাজ করতে পারি, এক হচ্ছে আমি সাইট সুপারভাইজার হতে পারি বা আমি ডিজাইনার হতে পারি। দুটোই করা যেতে পারে, কিন্তু দুটোই স্টার্টিং এর দিকে করাটা একটু প্রবলেমেটিক হয়ে যায়, কারণ দুই দিকটাকেই বুঝতে হয়। এবার সাইট সুপারভাইজার কি করবে, ডিজাইনার ফার্স্টে ডিজাইনার কি করবে, ফার্স্টে আমরা কি প্ল্যান বানাবো, তার থ্রিডি লুক বানাবো, তার ওয়াক থ্রু বানাবো, সেটা ক্লায়েন্ট অ্যাপ্রুভ করবে, তারপরে ওই ডিজাইনগুলোই সাইট সুপারভাইজারের কাছে যাবে, সাইট সুপারভাইজার তখন ওই ডিজাইনগুলো নিয়ে অ্যাকচুয়াল জায়গায় গিয়ে ওইগুলোকে এক্সিকিউট। যেমন আমি ফল সিলিংটা আমার ডিজাইনের মধ্যে দেখিয়ে দিলাম, জিপসাম বোর্ড দিয়ে ডিজাইন করে হয়েছে। এবার আমি যখন সাইট সুপারভাইজারকে দেবো, সে যদি দেখছে যে ওখানে জিপসাম বোর্ড দিয়ে করা যাচ্ছে না, তাহলে আমাকে আবার এখানে মেটেরিয়াল চেঞ্জ করতে হবে। কিন্তু তাতে আমার ডিজাইন চেঞ্জ হওয়ার কিছু নেই, কারণ ডিজাইন তো সেমই থাকবে, আমার জাস্ট মেটেরিয়ালটা চেঞ্জ। তো তাই জন্য আমাদের এই সব জিনিসগুলোর ব্যাপারে জেনে রাখা দরকার, তাহলে না হলে কি আমি যখন কাজ করতে যাবো তখন গিয়ে প্রবলেম হয়ে যাবে, আমি এটা জানি ওটা জানি না, তখন কনফিউশন তৈরি। তো এখানে যেমন আমরা ফল সিলিং এর ম্যাটেরিয়ালস এর ব্যাপারে জানবো, সেরকম কত ধরনের ফল সিলিং হয়, কোথায় কোথায় কোন ফল সিলিং ইউজ করা যায়। এই যে যেরকম মেটালের হয়, পিওপির হয়, উডেন হয়, জিপসাম বোর্ডের এরকম ডিজাইন হবে, যদি গ্লাসের করছি গ্লাসের এরকম হবে। এবার কোন জায়গায় আমি দিতে পারছি সেটা জানবো। এরপরে আসছে ল্যামিনেটস। ল্যামিনেটস নানান ধরনের হয়, তার কি ইউজ রয়েছে, কোথায় কোথায় আমরা ল্যামিনেট দিই। এই যে কত ধরনের ল্যামিনেট হয়, কোথায় কোথায় ফ্লোরিং এও ইউজ হয় ল্যামিনেট, ফার্নিচারের ক্ষেত্রেও ল্যামিনেট ইউজ হয়, কোন ল্যামিনেট ফার্নিচারে দেওয়া যায়, কোন ল্যামিনেট ফ্লোরে দেওয়া যায়, সেগুলো সম্পর্কে জানবো। ভিনারের ইউজ কি আছে সেটার ব্যাপারে জানবো। এরপরে চলে যাবো ফ্লোরিং। একটা ফ্লোর বানাতে কি কি জিনিস লাগছে, যেমন টিম্বার, ল্যামিনেট, ভিনাইল, ব্যাম্বু, টাইল, কট, এই সব জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা ফ্লোরিং করতে পারি। যেমন আমরা মার্বেলের ফ্লোর করতে পারি, আমরা টাইলসের ফ্লোর করতে পারি, উডেন ফ্লোর করতে পারি, ল্যামিনেটের ফ্লোর করতে পারি। এবার যেরকম আগেরটায় আমরা দেখলাম যে কোথায় কোথায় ল্যামিনেট ইউজ হচ্ছে, তার একটা পার্ট আসবে ফ্লোরিং। তো ফ্লোরিং এর মধ্যে আমরা এই ধরনের মেটেরিয়াল ইউজ করছি, তো আমার ডিজাইন অনুযায়ী সেম ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কোনটা কোথায় ইউজ করব সেটা আমরা দেখব। এরপরে আসছি সাউন্ড ইনসুলেশন। মানে দেখুন, আমরা তো শুধুমাত্র অ্যাপার্টমেন্ট ডিজাইন করছি না, আমরা রেস্টুরেন্ট ডিজাইন করব, ক্যাফেটেরিয়া ডিজাইন করব, রেকর্ডিং স্টুডিও ডিজাইন করব, অফিস ডিজাইন করব। তো নানান জায়গার মধ্যে বেশ কিছু জায়গায় আমাদের সাউন্ড ইনসুলেশন করতে, মানে সাউন্ড প্রুফিংটা করতে হয়। এবার সাউন্ড প্রুফিং করার জন্য কি কি মেটেরিয়াল মার্কেটে অ্যাভেলেবেল থাকে,
কোন কোন জিনিসগুলো দিয়ে আমরা সাউন্ড প্রুফিং করতে পারি, কোন জায়গায় করা যায় সেটার ব্যাপারে আপনি জানবেন। এরপরে আসছে এয়ার কন্ডিশন। কত রকমের এয়ার কন্ডিশনার হয়, তার যে ডাক্টস গুলো থাকে, যেমন যখন আমরা রেস্টুরেন্ট দেখি বা ধরুন শপিং মল দেখছি, সেখানে বড় বড় আমরা এসি ডাক্টস দেখি, এই যে এরকম ধরনের এসি ডাক্টস থাকে। এবার এই ডাক্টস গুলোকেও কিন্তু আমাদের ডিজাইনের মধ্যে অ্যাড করে দিতে হবে, মানে এগুলোকে যেন শো না হয়। যদি শো হচ্ছে তাহলেও সেটাকে আমরা কি করে সুন্দরভাবে এক্সিকিউট করতে পারি সেগুলোর ব্যাপারে জানবো। কত রকমের কিচেন চিমনি হয়, কিচেন চিমনির ব্যাপারে জানবো। এবার কিচেন চিমনি গুলো যে আমরা ফিট করছি, কোন জায়গায় ফিট করছি সেটার ব্যাপারে জানবো। এখানে যেমন এটা হচ্ছে চিমনির ডাক্টস, মানে চিমনির ডাক্টস গুলোকেও আমরা কি করে ইন্টেরিয়ারের মধ্যে সুন্দরভাবে প্রেজেন্ট করছি সেটার ব্যাপারে জানবো। তারপরে আসছে কি, তারপরে হচ্ছে ডিজাইন প্রসেস। এটা হচ্ছে আমাদের প্রসেস পুরো ডিজাইনটা কমপ্লিট করার জন্য। যেমন ফার্স্টে আমরা ক্লায়েন্টের সাথে কথা বলি, তারপরে সেটাকে নিয়ে একটা কনসেপ্ট রেডি হয় যে এরকম ভাবে জিনিসটাকে আমি এক্সিকিউট করতে চাইছি। তারপরে তার জন্য প্ল্যানিং হবে, লেআউট হবে, 3D লুক হবে, ওয়াক থ্রু হবে। এবার তারপরে শুরু হয় মানে সাইট সুপারভাইজারের কাজ, যেমন মেটেরিয়াল ফিনিশে কি কি জিনিস হবে, কারণ আমি তো ডিজাইনের মধ্যে মেটেরিয়াল লুকস দিয়ে দিচ্ছি। এবার মেটেরিয়াল গুলোকে নিয়ে আমরা জানবো, ফার্নিচার্স গুলো কিরকম কোথায় অ্যাপ্লাই হবে সেটার ব্যাপারে জানবো, লাইটস কি কি দেবো, তারপরে ফাইনালি আমাদের কিরকম কি এস্টিমেট হলো একটা ডিজাইন করতে বা আমার এই পুরো এক্সিকিউশনটা করতে সেটার ব্যাপারে জানবো, এবং তারপরে ফাইনাল। এটা হচ্ছে ডিজাইন করার মেইনলি প্রসেস। যে কোনো ইন্টেরিয়র ডিজাইনার এই প্রসেসটাকেই ফলো। এরপরে আসবো আমরা বাস্তুতে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এতক্ষণ আমরা যে জিনিসগুলো দেখলাম সেগুলো হচ্ছে আলাদা আলাদা ইনফরমেশন, মানে আমি একটা রুম ডিজাইন করতে গেলে যে যে মেটেরিয়াল বা যে যে জিনিসগুলো লাগে সেইগুলোকে আমরা আরো ডিটেলসে জানছি, তার অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, কোথায় লাগাচ্ছি, কিরকম করে করছি। বাস্তু হচ্ছে কি, বাস্তু হচ্ছে মেইনলি আর্থ, ফায়ার, এয়ার, ওয়াটার, সয়েল, এইগুলোর ব্যাপারে এই 5টা বেসিক এলিমেন্টকে নিয়ে বাস্তু মেইনলি ক্লিয়ার। তো যার জন্য আমি ঘরটা ডিজাইন করছি তার হেলথ, ওয়েলথ অ্যান্ড প্রসপেরিটি যাতে বাড়ে, তাই জন্যই বাস্তুটা করা। আপনি যখন ডিজাইন করতে যাবেন বেশিরভাগ জায়গায় দেখবেন লোকে বলবে যে আপনার এই প্ল্যানটা বাস্তু অ্যাপ্রুভ কিনা, আপনার ডিজাইনটা বাস্তু অ্যাপ্রুভ কিনা। তো আমরা বাস্তু জিনিসটার ব্যাপারেও জানবো। তো বাস্তুতে আমরা 2 রকম জিনিস করতে পারি, এক হচ্ছে প্লটিং আর এক হচ্ছে বাস্তু রেমেডি। প্লটিং মানে কি, এই যে এখানে একটা চার্ট দেখা যাচ্ছে, এখানে ডিরেকশনস দেওয়া আছে, কোন ডিরেকশনে কোন রুম বা কোন এরিয়ায় কি রাখা যেতে পারে সেইটা আমরা এখানে বাস্তু চার্টের মধ্যে করে নিতে পারি। তো আমরা ফার্স্টে কি করব, যে জায়গাটার জন্য বাস্তু করছি সেই জায়গাটার একটা প্ল্যান নেব, সেই প্ল্যানটাকে আমরা এই চার্টের উপরে প্লেস করব। এবার চার্টে যে যে জায়গায় যে যে রুমগুলো আমাদের বলছে সেই অনুযায়ী আমি রুমগুলোকে ডিভিশন করতে পারি। এবার এটা তখনই হবে যখন আমি একটা খালি প্লট পাচ্ছি। খালি প্লট বলতে আমার কোনো রুমের ডিভিশন নেই, বেডরুম বাথরুম এরকম ভাবে ডিভাইড করা নেই, জাস্ট প্লট। আর তারপরে আসে হচ্ছে বাস্তু রেমেডিস। এবার রেমেডিসটা কি বলি, রেমেডিস হচ্ছে ধরুন কোথাও রুম ডিজাইন করা আছে, মানে একটা রুম রেডি এমনি, কিন্তু সে চাইছে ডিজাইন ইন্টেরিয়র ডিজাইনারকে দিয়ে সুন্দরভাবে আরেকটু ডিজাইন করাতে উইথ বাস্তু। এবার বাস্তুতে আমাকে কিছু রেমেডি দিতে হবে। তো বাস্তু রেমেডিতে কি কি হয়, যেমন আমাদের কিছু কিছু এলিমেন্ট দিতে হয়, কি কি এলিমেন্ট দিয়ে আমরা এই রেমেডিস গুলো কাজ করতে হয়। যেমন কি কি প্রবলেম হচ্ছে সেইটার উপরে বেস করে। তো আমরা ফার্স্টে স্ট্যান্ডার্ড কিছু জিনিস দেখবো যে কি কি জিনিস আমাদের লাগে। এই যে এরকম আমরা অবজেক্টস অ্যাপ্লাই করতে পারি, ধরুন কোথাও আমাকে মিরর অ্যাপ্লাই করতে হলো, কোথাও আমাকে এরকম একটা কচ্ছপের ইমেজ দিতে হলো বা মূর্তি দিতে হলো, বা আমাকে এরকম ফেংশুই মূর্তি কোথাও দিতে হলো। এবার এটা ডিপেন্ড করবে, মানে ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ওটা ভ্যারি করবে, প্রত্যেকের জন্য আলাদা হয়। তো আমরা ফার্স্টে কি করবো, বেসিক রেমেডিস গুলোকে বুঝবো যে কি কি রেমেডি হতে পারে এবং কি কি করা যায়। তারপরে তো অ্যাপ্লিকেশন জায়গা অনুযায়ী সেটা হবে। আচ্ছা, এরপরে একটা জিনিস থাকে হচ্ছে শীট ড্রয়িং। শীট ড্রয়িংটা কি, এটা হচ্ছে মেইনলি পেপারের উপরে পুরো ড্রয়িং করা। যেহেতু আপনি আর্টসটা ভালোবাসেন বা আপনি আর্টস নিয়ে কাজ করছেন, তার শীট ড্রয়িংটা বেশ ভালো লাগবে, কারণ এটা আপনি হাতেই বানাবেন। এবার এখানে কিন্তু এরকম না যে আপনাকে কিছু ভেবে বানাতে হবে বা আলাদা রকমের কিছু বানাতে হচ্ছে। এখানে আমরা রুমের ডিজাইনটাই বানাবো, এরকম ভাবে প্ল্যান হবে, তার এরকম এরকম কালার থিওরির মধ্যে কালার শিট থাকবে, টেক্সটের উপরে শিট থাকবে, তার এলিভেশন সেকশন এই জিনিসগুলো থাকবে। আমি এগুলো ডিটেলে আরো যাচ্ছি। আর এটা একটা 1 পয়েন্ট পার্সপেক্টিভ ভিউ, যেহেতু আমরা শিটের মধ্যে 3D দেখাতে পারছি না, তো এই 1 পয়েন্ট পার্সপেক্টিভ ভিউতে এরকম ভাবে দেখাচ্ছি। তো এই প্রত্যেকটা জিনিসে কিন্তু মেজারমেন্ট দিয়ে হবে, মানে আমরা প্রত্যেকটা ঘাট মেপে মেপে করব।
এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে এস্টিমেশন এন্ড কস্টিং, মানে আমার একটা রুম ডিজাইন করতে যা যা যে মেটেরিয়াল লাগছে, তার কতটা কস্ট হবে আর কি এস্টিমেট হবে, সেটা আমরা এর মধ্যে শিখব। এটা হয়ে গেল আমাদের থিওরি অ্যান্ড স্কেচিং এর। এটা মোটামুটি একটু আইডিয়া হলো ব্যাপারটা নিয়ে যে আমরা কি কি জিনিস শিখবো থিওরিতে। ইয়েস ম্যাম। ওকে, এবার আমরা যাব সফটওয়্যারের মধ্যে। এবার সফটওয়্যার তো অনেক কিছুই রয়েছে, কিন্তু আমরা যে সফটওয়্যার গুলো ইউজ করব সেটা হচ্ছে এইগুলো। আমি দেখাচ্ছি, অটোক্যাড, 3ds Max, SketchUp, Photoshop, Lumion। এবার প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে, কিন্তু প্রত্যেকটা সফটওয়্যারই কিন্তু ইন্টার রিলেটেড, মানে আমাকে স্টেপের মতো এগোতে হবে ব্যাপারটা নিয়ে। তো ফার্স্টে অটোক্যাডটা নিয়ে বলি। অটোক্যাডে আমরা এরকম প্ল্যানিং করবো, যেটা কিনা আমরা শীট ড্রয়িং এর মধ্যে করছিলাম। এবার শীটে করতে তো সমস্যা, কারণ আমাকে অনেক কিছু করে, আমি যদি 2-3টে প্ল্যান বানাতে চাইছি, বড় এরিয়ার বানাতে চাইছি, তাহলে আমাকে বড় শীট দিতে হবে। এবার শীট ড্রয়িংটা আমরা কেন করি, যাতে কিনা যখন আমরা সফটওয়্যারে যাচ্ছি তখন আমাদের জিনিসটাকে বুঝতে অসুবিধা না হয়। তার জন্য আগে থেকে শীটে একটা রেডি করে নেওয়া, আইডিয়াটা ক্লিয়ার করে নেওয়া যে আমরা কি বানাতে চলেছি, সেটা বুঝে গেলাম। এবার তারপরে তো আমরা সফটওয়্যারে কাজ করবো, কারণ মেইনলি সফটওয়্যারেই কাজ হবে, সব জায়গায় তাড়াতাড়ি আমাকে প্রজেক্ট দিতে হবে। তো শীটে করলে ব্যাপারটা হবে না। তো শীট ড্রয়িংটা আমাদের নিজেদের জন্য, যাতে আমরা নিজেরা ঠিকঠাক বুঝতে পারি। তো এখানে যেরকম আমরা এই প্ল্যান করছি, এখানে লোকজন কত বসবে, ফার্নিচার কি থাকবে, সব থাকবে, প্ল্যান লেআউট, ফার্নিচার লেআউট, এগুলো হচ্ছে। তার সাথে সাথে আমরা এলিভেশন অ্যান্ড সেকশনটাও করব। এবার এলিভেশন অ্যান্ড সেকশনটা কি বলি, যেমন আমি একটা রুমের মধ্যে ঢুকলাম, ঢুকে সামনে যে ভিউটা দেখতে পাবো সেটা আমাদের ফ্রন্ট এলিভেশন, সাইড একটা সাইড এলিভেশন, ব্যাকেরটা ব্যাক এলিভেশন, এরকম ভাবে চারদিকেরই একটা করে এলিভেশন, যাতে কিনা ওই দিকটার ভিউটাকে আমরা সুন্দরভাবে ডিটেলে দেখাতে পারছি। এবার ওই রুমটাকে যদি আমি মাঝখান থেকে কেটে দিই, তাহলে যে পোর্শনটা বাকি থাকবে সেই পোর্শনটা কিরকম দেখতে লাগছে, তার ডিটেলিংটা আমরা সেকশনে দেখাবো। যেমন এখানে আমরা ফার্নিচারের জন্য জিনিসটা করব, এলিভেশন অ্যান্ড সেকশন, এখানে আমরা ফার্নিচারের একটা ভিউ দেখতে পাচ্ছি। প্ল্যানের ক্ষেত্রে আমরা এরকম স্যাংশন ড্রয়িং করব, মানে প্ল্যান বানিয়ে তার এলিভেশন সেকশন, এটা এক্সটেরিয়রের জন্য রয়েছে, আমরা এরকম ইন্টেরিয়রও করব। এই যে এরকম জিনিসগুলো আসবে, এরকম ভাবেই প্রেজেন্ট করতে হয়। ম্যাম সরি টু ইন্টারাপ্ট, গ্রাফিক ডিজাইনিং আর ইন্টেরিয়র ডিজাইনিং কি সেম? না, দুটো একদম আলাদা। আর ডিজিটাল মার্কেটিং আর ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, এইগুলো? ওগুলো একদম আলাদা আলাদা, মানে প্রত্যেকটাই না চারটে আলাদা ক্যাটাগরি। যেমন ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে মানে আমরা রুমের ভিতরে ডিজাইন যেটা করছি, যেটা ইন্টেরিয়র ডিজাইনার করে সেটা। গ্রাফিক ডিজাইনার কি করে, গ্রাফিক ডিজাইনার যেরকম ব্যানার বানানো, পোস্টার্স বানানো, কার্ড ডিজাইন করা, এই জিনিসগুলোর মধ্যে যাচ্ছে। যেমন ফটোজ এডিটিং, সেগুলো করতে পারে, ক্যালিগ্রাফি বানানো, ওই জিনিসগুলো করা যায়। আর যে ডিজিটাল মার্কেটিং মানে তো যেরকম আমার অনলাইন মার্কেটিং যেগুলো আসছে, সেই মার্কেটিং গুলো আমরা কিরকম ভাবে করছি, বা তার কিরকম ভাবে কোন কোন অ্যাপস বা সফটওয়্যার লাগছে, সেগুলো দিয়ে আমরা কাজ করছি। ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা, ওটা ওয়েব ডেভেলপমেন্ট। এবার এই গ্রাফিক্স অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট, এই দুটো কোর্স আপনি একসাথে করতে পারেন। আর যদি আপনি ইন্টেরিয়র করছেন, তাহলে আপনি শুধু ইন্টেরিয়রটা করছেন। এবার ইন্টেরিয়র করলে কি, ইন্টেরিয়র আর গ্রাফিক্সের প্রচুর স্কোপ, ওয়েব ডেভেলপমেন্টেও এখনো অনেক স্কোপ রয়েছে, এখন ডিজিটাল মার্কেটিং সব জায়গায় রয়েছে, আপনিও হয়তো দেখতে পাচ্ছেন। তো আপনি করতে পারেন, এবার আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন দিকে যেতে চাইছেন। আচ্ছা ম্যাম, ওয়ার্ক ফ্রম হোম জব অ্যাভেলেবল? দেখুন, এখন তো মোটামুটি ওয়ার্ক ফ্রম হোম কমে যাচ্ছে, তবুও কিছু কিছু জায়গায় রয়েছে, সেটা আপনি করতে পারেন। এবার আপনি যখন স্টার্ট করবেন না, আপনি কোর্সটা যখন কমপ্লিট করছেন, তারপরে যেরকম আপনার ইন্টার্নশিপ থাকবে, তো ইন্টার্নশিপে সম্ভবত আপনাকে গিয়েই করতে হবে। তো দেখুন কি বলুন, হ্যাঁ সাজেস্ট করে দেওয়া হবে আমাদের প্লেসমেন্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এখান থেকে প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়, ওটাতে অসুবিধা নেই, সেটা আপনি পেয়ে যাবেন। মেইনলি কি বলুন তো, আপনি যখন ইন্টার্নশিপটা করছেন না, আপনার মানে প্র্যাকটিক্যাল নলেজটা আরো বেশি ক্লিয়ার হয়। কারণ আপনি যখন থিওরি পড়ছেন বা জিনিসগুলোকে শিখছেন, সেটা তো আপনি একরকম শিখলেন। এবার এটার অ্যাকচুয়াল জায়গায় অ্যাপ্লিকেশন কিরকম, আরো রিয়েলে কিরকম যাচ্ছে, সেটা কিন্তু আপনি ওই ইন্টার্নশিপ করার পরে ব্যাপারটাকে ভালো করে বুঝতে পারবেন। তো আমরা সেই জন্য সাজেস্ট করি যে কোর্সটা কমপ্লিট করার পরে কোথাও একটা ইন্টার্নশিপে ঢুকে যাওয়ার জন্য, যাতে এই জিনিসটাকে নিয়ে ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা। এবার তারপরে যদি আপনি মনে করছেন যে ফ্রিল্যান্সিং এ কাজ করবেন, আপনি বাড়িতে বসেও ডিজাইন করতে পারেন, অসুবিধা নেই। টাইপের জিনিসটাই আমি চাই। হ্যাঁ 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 হ্যাঁ, এবার ফ্রিল্যান্সিং করার জন্য না আপনাকে ফার্স্টে একটু আইডিয়া নিয়ে নিতে হবে, যে কিরকম মার্কেটটা, কিরকম কিরকম ভাবে কাজগুলো হয়, সেটা বুঝে গেলে তারপরে আপনি করতে পারবেন, অসুবিধা নেই।
মানে সবকিছু কোর্সেই মানে আমার স্কোপ রয়েছে ওয়ার্ক ফ্রম হোম হ্যাঁ জব হ্যাঁ করার। হ্যাঁ হ্যাঁ, সবগুলোই কিন্তু আপনি ফ্রিল্যান্সিং এ করতে পারেন। এবার আপনাকে শুধু ভাবতে হবে আপনার কাছে কোন দিকটা গেলে আপনার মনে হচ্ছে যে আমার ভাল লাগবে, এই দিকটা আমার আমার জন্য সুইটেবল। কারণ ইন্টেরিয়র ডিজাইন আমি বুঝে গেছি যে এটা হলো জাস্ট হোমকে ডেকোর করা হুম। বা হোমের মানে শুধু হোম ডেকোর নয়, হোমের প্রত্যেকটা জিনিস, এটা যেরকম আপনাকে 2D তে দেখাচ্ছি, এবার এটার একটা 3D লুক দেখানো হবে। মানে ধরুন আপনি একটা নতুন ফ্ল্যাট কিনতে গেছেন, তো আপনাকে ব্রোকার যেরকম দেখাবে একটা পেজ খুলে, ফার্স্টে একটা প্ল্যান, তারপরে রুম গুলো কিরকম দেখতে, তার কিরকম ডিজাইন হবে, সেটা তো নতুন ফ্ল্যাটে। এবার যখন আপনি ডিজাইনারকে দিয়ে কাজ করাবেন, সে আপনাকে লুক দেখাবে যে আপনার এই রুমটা এরকম আছে, আর পরে গিয়ে রুমটা এরকম দেখতে। তো আমি কি আপনাকে ইন্টেরিয়রটা দেখাবো, না আপনাকে একটু গ্রাফিক্সটা দেখিয়ে দেবো? একটু গ্রাফিক্সটা দেখতে তো। ওকে ওকে, আমি তাহলে আপনাকে গ্রাফিক্সটা বলে দিচ্ছি। দেখুন, গ্রাফিক্সে মেইনলি আপনার দুটো এরিয়া থাকবে। এক হচ্ছে আপনি যেখানে 2D আর্ট করছেন, যেটা কিনা ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন এগুলো দিয়ে হচ্ছে। আর একটা হচ্ছে ভিডিও এডিটিং এর পার্ট, যেখানে আপনি শুধুই ভিডিও এডিটিং করছেন। এবার আপনি ভিডিও এডিটিং করার আগে আপনাকে বেস পার্ট গুলো শিখে নিতে হবে, ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, এইগুলো যখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন, তখন আপনার ভিডিও এডিটিংটাই অসুবিধা হবে না। এবার কোনটায় কি হয় আমি আপনাকে দেখাই। ফার্স্টে আপনাকে ইলাস্ট্রেটরটা দেখাচ্ছি। ইলাস্ট্রেটরটা না আপনার বেশ ভালো লাগবে, কারণ এটা কিন্তু ডিজাইনের মতো। মানে আমি যেরকম হাতে ড্রয়িং করি, তারপরে কালার করি, তারপরে একটা ফাইনাল আউটপুট আসে, ইলাস্ট্রেটর আপনাকে ওই ফিলটা দেবে। মানে এখানে আমরা যে কোনো কিছুই একদম স্ক্র্যাচ থেকে স্টার্ট করতে পারি। সেটা ধরুন আপনি ক্যালিগ্রাফি করলেন, আমি আপনাকে দেখাই কি কি জিনিস করা যাবে। এক সেকেন্ড। এই যে কফি মাগের উপরে এই যে ডিজাইন গুলো, এই ডিজাইন গুলো কিন্তু পুরোটাই ইলাস্ট্রেটরে বানানো। আপনি পুরো জিনিসটাকে কিন্তু ইলাস্ট্রেটরে বানাতে পারেন। এবার এটা আমরা যে দেখতে পাচ্ছি একটা কফি মাগের উপরে দেওয়া আছে, আমরা একটা ফিল পাচ্ছি যে আচ্ছা এটা কফি মাগের উপরে বানানো একটা ডিজাইন। এই লুকটা আনা হচ্ছে ফাইনালি ফটোশপ এন্ড ইলাস্ট্রেটর দুটোকে নিয়ে। তো ইলাস্ট্রেটরে আমরা নিজের থেকে কোনো ডিজাইন বা কোনো স্টাইল ক্রিয়েট করতে পারি। আর ফটোশপ হচ্ছে মেইনলি ম্যানিপুলেশনের কাজ করে। মানে ধরুন আমার কাছে যে ইমেজটা রয়েছে তার মধ্যে আমি যদি কিছু এডিটিং করতে চাইছি, সেটা ফটোশপ করছে। এবার ফটোশপ আপনার সব জায়গায় লাগবেই, কারণ আপনি যেটাই করুন না কেন সেটাকে তো আপনাকে একটা ফাইনাল আউটপুট দেখাতে হবে, যেটা ফাইনালি এরকম দেখতে পাবে। এবার তারপরে ইলাস্ট্রেটর যেরকম আমরা কফি মধ্যে এই ডিজাইন গুলো বানাচ্ছি, এরকম ক্যালিগ্রাফি করতে পারি, মানে ফ্রন্ট তৈরি করা। আপনি যেরকম ওয়ার্ডে আমরা ফ্রন্ট পাচ্ছি, ফটোশপে, ইলাস্ট্রেটরে আপনি ইনবিল্ট ফ্রন্ট অনেকগুলোই পাবেন, সেগুলো দিয়ে আপনি কাজ করতেই পারেন। এবার ধরুন আপনি কোথাও লোগো বানাচ্ছেন, কোথাও একটা নতুন ফ্রন্ট ক্রিয়েট করে কিছু ডিজাইন করতে চাইছেন, সেক্ষেত্রে আপনাকে বানাতেই হবে নতুন একটা ফ্রন্ট। সেই জিনিসটার বানানোটা আপনি স্কেচআপে বানাতে, সরি, ইলাস্ট্রেটরে বানাতে পারেন এরকম জিনিসগুলো। এছাড়া এরকম কার্টুন ক্যারেক্টার মডেলিং করতে পারবেন। তো ইলাস্ট্রেটরটা না একটা বায়াসড সফটওয়্যার, মানে আপনি এটা দিয়ে অনেক কিছু জিনিস করতে পারবেন। এখানে যেমন আপনি ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন, আবার এখানে কার্টুনও বানাতে পারবেন, এখানে আপনি ম্যান্ডেলা আর্টও করতে পারবেন, কভার পেজ ডিজাইন করতে পারবেন, ওয়েবসাইটে ব্যানার ডিজাইন করতে পারবেন। তো নানান রকম আছে, এই যে এরকম এরকম ডিজাইন গুলো আপনি আনতে পারবেন, এইগুলো আনতে পারবেন, এরকম আর্ট বানাতে পারবেন। তো এটা বলতে পারেন আপনার একটা ফ্রি হ্যান্ড ড্রয়িং এর জায়গা, যেখানে আপনি আপনার নিজের থেকে ক্রিয়েটিভিটিটাকে ডিজাইন করে বার করতে পারছেন। এবার তারপরে আপনি কালার্স দিয়ে, এর মধ্যে তো আরো অ্যাড অনস রয়েছে, সেগুলোকে দিয়ে আপনি সুন্দর একটা এক্সিকিউশন করছেন। এরকম লোগো মেকিং, এরকম ম্যান্ডেলা আর্ট বানাতে পারে। এবার এখানে এই ম্যান্ডেলা আর্টটা বানানোটা ইজি হবে, মানে হাতে বানানোর থেকে। কারণ কি, আমাকে একই জিনিস যখন অনেক কপি করতে হচ্ছে, তো আমি একটাই বানিয়ে সেটার থেকেই বানাতে পারবো। মানে হাফ ধরনের হাফ ডিজাইন করলাম, হাফটা আমি এর কপি করে করে দিতে পারলাম, তাহলে আমার টাইম সেভ হবে। তো তাই জন্য সফটওয়্যারে ডিজাইন করাটা একটু ইজি, কারণ এখানে আপনি আরো হেল্প পাবেন। কিন্তু যখন আমরা হাতে ড্রয়িং করি, তখন আমাকে পুরোটাই হাতেই বানাতে হচ্ছে, মানে আমি যা ভাবছি সেটা পুরোটাই বানাতে হবে। এরকম কভার পেজ বানাতে পারেন, লোগো বানানো। আমি গ্রাফিক ডিজাইনের সাথে আর কি শিখতে পারবো? গ্রাফিক ডিজাইনের সাথে আপনি ডিজিটাল মার্কেটিংটা শিখতে পারেন। ডিজিটাল মার্কেটিং? হ্যাঁ,
ডিজিটাল ইন্টেরিয়র ডিজাইনিং যদি শিখি তাহলে শুধু ওটাই শিখতে হবে? দেখুন, আপনি দুটোই করতে পারেন, আপনি চাইলে গ্রাফিক্স অ্যান্ড ইন্টেরিয়ার দুটোও শিখতে পারেন, কিন্তু আপনার জন্য ব্যাপারটা অনেক বেশি প্রেশারের হয়ে যাবে, সেটা আমি বলবো আর কি। মানে কি বলুন তো, আচ্ছা। দুটো আলাদা জনরাতে চলে যাচ্ছে, তো কিছু কিছু জিনিস হয়তো মিল পাবে, কারণ দুটোতেই ডিজাইনের ব্যাপারটা কমন। এবার আপনাকে ইন্টেরিয়ারে গেলে ইন্টেরিয়ারটাকে আগে ভালো করে বুঝতে হবে। এবার যেহেতু আপনি অলরেডি আর্টস প্রোফাইল থেকেই রয়েছেন, তো তার জন্য আপনি যখন ডিজাইনটা করতে যাবেন, তো এটা আপনার কাছে ইজি লাগবে, যেটা আমার মনে হচ্ছে যে আপনি তো ডিজাইনই করবেন। এবার আপনাকে ধরুন বলছি কেউ আমাকে ব্রশার ডিজাইন করতে হবে, এবার সেটা কিরকম ভাবে ডিজাইন করবেন সেটা তো আমরা আপনাকে শেখাবো। এবার সেখান থেকে আপনি ডিজাইনটা এগিয়ে যেতে পারবেন, তো এটাকে নিয়ে আপনাকে আলাদা করে কিছু পড়াশোনা করতে হচ্ছে। কিন্তু ইন্টেরিয়ারে গেলে আপনাকে ইন্টেরিয়ারটাকে নিয়ে একটু পড়াশোনা করে এগোনোটাই বেটার, তাহলে কি অনেক লং রানে আপনার সুবিধা হবে। আচ্ছা, কেরিয়ার স্কোপ কোনটাই বেশি ভালো? দুটোতেই ভালো। যেমন ডিজাইনারদেরও এখন প্রচুর জব রয়েছে, গ্রাফিক ডিজাইনারদের, ইন্টেরিয়ার ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার দুজনেরই প্রচুর জব। মানে এটাতে আপনি ফ্রিল্যান্সিং এও করতে পারেন, আপনি কোনো গ্রাফিক্সে তো আপনি অ্যাড এজেন্সিতে যেতে পারবেন, আপনি ফ্রিল্যান্সিং এ তো করতেই পাচ্ছেন, নানান রকম স্কোপ আছে, এটা ভাবার কোনো কারণ নেই, ওটা পেয়ে যাবেন। গ্রাফিক্সে বেশি পড়াশোনা করতে হবে? না, এখানে আপনাকে কিছু পড়তে হবে না, মানে এখানে ওরকম ভাবে কোনো থিওরি পোর্শন নেই যে এটাকে নিয়ে আপনাকে আলাদা করে পড়াশোনা করতে হচ্ছে। তো আপনি যেহেতু ডিজাইনটা জানেন, তো সেটা আপনার জন্য একটা মানে অ্যাড অন ব্যাপার, যে আপনি ডিজাইনটা নিয়ে আপনার একটা আইডিয়া আছে, তো যে কোনো জায়গায় ডিজাইন করতে দিলে আপনার থেকে আপনার নিজের একটা ক্রিয়েটিভিটি আসে। এবার আপনি সেটাকে কি করে এক্সিকিউট করবেন, সফটওয়্যার গুলো দিয়ে যেরকম ভাবে ডিজাইন গুলো চাইছেন, বা আরো নতুন কি কি ডিজাইন আপনি আনতে পারছেন, সেগুলো আপনি এখানে করতে পারেন। আচ্ছা, ডিজিটাল মার্কেটিংটা কিভাবে লিংক আপ করছে গ্রাফিক ডিজাইনের সাথে? দেখুন, গ্রাফিক ডিজাইনিং এর কি হয় ব্যাপারটা, ডিজিটাল মার্কেটিং এ তো আমার যেরকম ওয়েব ডেভেলপমেন্টেরও একটা পার্ট থাকে, যে ওয়েবসাইটটাকে আমাকে ডেভেলপ করতে হচ্ছে। এবার ওয়েবসাইটটা ডেভেলপার এন্ড ডিজাইনার দুজন কিন্তু আলাদা আলাদা লোক হয়, ঠিক আছে? মানে মেইনলি যে ডেভেলপ করে সে ডিজাইন করে না, কারণ দুটো দিক ব্যালেন্স করতে পারবে। তো যে ডেভেলপ করছে সে সি প্লাস প্লাস, জাভা এই জিনিসগুলো পড়ে ওয়েবসাইটটাকে ডেভেলপ করে। এবার যে ডিজাইন করছে তাকে আগে করতে হয় কি, ওই ওয়েবসাইটটা, আমরা যে কোনো ওয়েবসাইট, ধরুন আপনি ল্যাকমির ওয়েবসাইট দেখছেন, ওই ওয়েবসাইটটা যেরকম দেখতে সেই লুকটাকে আগে আমাকে ইলাস্ট্রেটর, ফটোশপ, ইনডিজাইন এই তিনটাকে দিয়ে আগে সেট করতে হয় যে আমার ডিজাইনটা এরকম হবে। এবার তারপরে ওই ডিজাইনটা যায় ওয়েব ডেভেলপারের কাছে, তখন সে সেটা পাবলিক করে দিচ্ছে বা ডোমেনে প্লেস করে দিচ্ছে, দিয়ে সেটা সবাই ওয়েবসাইটের মতন দেখতে পাচ্ছে। কিন্তু ডিজাইনিংটা আপনাকে এগুলো দিয়েই করতে হয়। এবার মানে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে প্রমোশন যেমন একটা বড় ব্যাপার, আপনাকে অ্যাডস চালাতে হবে নানান ধরনের, সেই অ্যাডস এর মধ্যে নানান ক্রিয়েটিভ দিতে হবে, অ্যাড অনস দিতে হবে, সেগুলোকে তো আপনাকে বানাতে হবে, সেগুলো আপনি গ্রাফিক্স থেকে বানিয়ে ওখানে দিতে পারবেন। তো আপনি যখন দুটো জিনিস একসাথে জানছেন না, তো আপনি দুটো জিনিসের উপরে কাজ করতে পারবেন, মানে দুটোকে মিলিয়ে আপনি একটা এক্সিকিউশন দিতে পারেন। নাহলে নর্মালি সাধারণত লোকে করে কি, যে গ্রাফিক ডিজাইনার হয় সে গ্রাফিক্স এর পার্ট দেখছে, যে ওয়েবের কাজ দেখছে সে ওয়েবের কাজ দেখছে। এবার আপনি যদি দুটোই জানছেন, আপনি নিজের দুটো কাজের দিকেই যেতে পারবেন, মানে আপনার কাছে স্কোপ দুটোর দিকে থাকবে। আপনি যদি ডেভেলপার হিসেবেও কাজ করতে চান সেটাও করতে পারেন, আবার গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতে চাইলে সেটাও করতে পারবেন। আচ্ছা। ওকে, তো এটা যেরকম আমি ইলাস্ট্রেটরে দেখালাম, আমি আপনাকে ফটোশপটাও একটু দেখিয়ে দিই। হ্যাঁ, হ্যাঁ, যে আর্ট গ্রুপ বা সায়েন্স গ্রুপ বা কমার্স গ্রুপ থেকে ব্যাকগ্রাউন্ড না থেকে না, belong এরকম করছে? কোনো ব্যাপার নেই, ওটা কোনো ব্যাপার না। না, আমি যেহেতু আর্টস গ্রুপে, তো আমার কাছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ছিল। ওকে, হ্যাঁ, এবার এখানে কি কোনো বেনিফিট পাবো এই কোর্সগুলো করার টাইমে? দেখুন, আপনি যেহেতু কম্পিউটার অ্যাপ্লিকেশন করেছেন, ওইটার সঙ্গে তো আবার ওয়েব ডেভেলপমেন্টের কিছু থাকবে না, কিন্তু কি বলুন তো, আপনার কিছু কিছু জিনিসের সুবিধা হবে যখন আপনি অ্যাড মার্কেটিং চালাতে যাবেন, সেক্ষেত্রে অনেক কিছুই আপনার কাছে নতুন আসবে, কারণ অ্যাপ্লিকেশন আর কম্পিউটার সায়েন্স দুটো কিন্তু আলাদা কাজ। এবার কম্পিউটার সায়েন্স থেকে মেনলি ওয়েব ডেভেলপাররা হয়, কিন্তু এখনকার দিনে এগুলো অনেক বেশি ইজি ওয়েতে জিনিসগুলো এসছে, যাতে আপনি যদি মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে নাও হন, কোনো অসুবিধা নেই, আপনি করতে পারবেন, কারণ সেখানে আপনি কোডিং শিখছেন, আরো অ্যাডঅনস গুলো শিখছেন, সেগুলো দিয়ে করতে পারবেন। তাহলে ম্যাম, আপনি আমাকে সাজেস্ট করছেন গ্রাফিক ডিজাইনিং করার জন্য আর ডিজিটাল ডিজিটাল মার্কেটিং মার্কেটিং করার জন্য? করার জন্য, ডিজিটাল মার্কেটিং এ কি বলুন তো, আপনাকে প্রচুর, মানে যেমন ধরুন আপনি একটা অ্যাড এজেন্সির জন্য কাজ করছেন, তাদের হয়ে আপনাকে অ্যাড চালাতে হচ্ছে নানান সেক্টরে। যেমন ধরুন আপনার ফেসবুক আছে, সোশ্যাল মিডিয়া রয়েছে, মেলে রয়েছে, মেল মার্কেটিং হয়, হোয়াটসঅ্যাপে আপনি কি করে করছেন, এগুলোর ব্যাপারে জানেন, মানে প্রমোশনস করছেন মেনলি আপনি ডিজিটাল মার্কেটিং, নানান জায়গায় প্রমোশন। এবার প্রমোশন, হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্ট যদি আমি শিখতে চাই, তাহলে বেসিক মিনিমাম তো আমাকে আইডিয়া করতেই হবে, কারণ অ্যাপ কম্পিউটার সায়েন্স। ডেভেলপমেন্টটা আপনি করতে পারবেন না, আপনি ওয়েবসাইটটা ডেভেলপমেন্টে খানিকটাই যেতে পারবেন, কিন্তু অ্যাপ ডেভেলপমেন্ট করতে গেলে আপনাকে একটু ব্যাকগ্রাউন্ড লাগবে, ওইটা একটু চাপ হয়ে যায়।
ওয়েব ডেভেলপমেন্টটা আমি একটুখানি শিখতে পারি, হ্যাঁ, ডিজিটাল হ্যাঁ। মার্কেটিং। হ্যাঁ, 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 মানে কি বলুন তো, ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি ওয়েবসাইটটাকে আপনি লাইভ করার মতো মোটামুটি শিখে যেতে পারেন, কিন্তু অ্যাপ বানানোর জন্য আপনাকে কোডিং শিখতে হবে, সেটা একটু চাপের হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তো আপনি এই দুটো করতে পারেন, আমার যতটা মনে হচ্ছে এই দুটো আপনার জন্য সুইটেবল হবে। আচ্ছা ম্যাম, এই দুখানা যে কোর্স রেফার করলেন এগুলো আমার ফার্স্ট পছন্দ এইগুলোই ছিল যদিও, হ্যাঁ, হ্যাঁ, ডিজাইনিং এর দিকে। হ্যাঁ, তো আহ, আমার কেরিয়ার স্কোপ কেমন পাবো, ভালো পাবো? ভালো পাবেন। দেখুন, গ্রাফিক্স এর ক্ষেত্রে কেরিয়ার এখন বিশাল, মানে যেহেতু ডিজিটাল, ওই জন্যই আমি আপনাকে ডিজিটাল মার্কেটিং আর গ্রাফিক্স দুটোকে করতে বললাম, কারণ আপনি দেখবেন যত জায়গায় আপনি প্রমোশন করবেন না, সব জায়গায় কিছু না কিছু ক্রিয়েটিভ ডিজাইন লাগে, সব জায়গায়, মানে না হলে আপনি প্রমোশনটা করবেন কি করে? তো সেগুলো তো বানাতেই হবে, তো তার জন্য আপনার গ্রাফিক্স এর পার্টটাও লাগবে, যেহেতু আপনি ডিজাইন অলরেডি জানেন, তো আপনার এক্ষেত্রে ডিজাইন করাটা অসুবিধা হবে না। এবার ডিজাইন আপনি করে নিয়ে তারপরে আপনি মার্কেটিং করবেন, অসুবিধা নেই। আপনি চাইলে পরে ধরুন নিজের আন্ডারে একটা টিম ক্রিয়েট করছেন, টিমের মধ্যে ধরুন একজন আপনি ডিজাইনার রেখে দিলেন, সেই ডিজাইনটা করলো, আপনি ওয়েব ডেভেলপমেন্টের দিকে গেলেন, সেটা করতে পারেন। কোর্স ফিস গুলো কিরকম ম্যাম? কোর্স ফিস গুলো যে স্যার বা ম্যামের সাথে আপনার কথা হয়েছিল ওনারা আপনাকে বলে দেবেন, আমি আপনাকে জাস্ট কোর্সটায় কি কি থাকবে আমি সেটার ব্যাপারে বলছি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো আপনাকে একটু ভিডিও এডিটিংটাও দেখিয়ে দিই, তাহলে আপনার আইডিয়া হবে। এটাই যেরকম আমরা কি করছি, ফটোশপে যেরকম বললাম আমরা ফটো ম্যানিপুলেশন করছি, ইলাস্ট্রেটরে আমরা স্কেচ থেকে এন্ড অব্দি ড্র করছি। এবার আরেকটা হয় হচ্ছে ইনডিজাইন। ইনডিজাইনটা কি করে, এটা না মানে ফাইনাল আউটপুটের মতন, মানে আমরা যেরকম পিপিটি বানাই, পিপিটির মতন কাইন্ড অফ বলতে পারি। এবার এটাতে কি হয়, যেমন আমি ম্যাগাজিন ডিজাইন করছি, এবার ম্যাগাজিন তো বুক প্রিন্ট হয়ে আসবে, তো এর কি সাইজ থাকবে, মানে এই যে লেখাগুলোর সাইজ আমার প্রিন্টে গিয়ে কিরকম হবে, এর কালার গুলো প্রিন্টেও সেম থাকবে কিনা, এই জিনিসগুলোকে আমাকে সেট করতে হয়। এই লেখাগুলো আমার বইয়ের সাইজ অনুযায়ী, মানে আমি তো এখন ফোনে বা ল্যাপটপে দেখছি, তখন আমি এটাকে এরকম জুম করে দেখে নিতে পারি, কিন্তু বইতে তো জুম করতে পারবো না, তো আমাকে দেখতে হবে ওগুলো পড়ার যোগ্য হবে কিনা, বা আমি যে ছবিটা দিচ্ছি সেটা প্রিন্ট করলে ঠিকঠাক প্রিন্ট আসবে কিনা, এই পুরো সেট আপটা আগে আমাকে ইনডিজাইনে করে নিতে হবে। শুধু ম্যাগাজিনের ক্ষেত্রে বলে নয়, সবকিছু, মানে আপনি ইনডিজাইনের সবকিছুরই একটা ফাইনাল আউটপুট আনতে পারেন, একটা সেট ডিজাইন করতে পারেন। এই যে যেমন যারা ইন্টেরিয়র ডিজাইনার, তারাও ফাইনাল আউটপুটের জন্য এরকম একটা লেআউট ডিজাইন করতে পারে ইনডিজাইন। তারপরে ওয়েবসাইট, যেটা আমরা ওয়েবসাইট বানাবো, যেটা বলছি, আপনি বললেন ইন্টার্নশিপের জন্য পাঠানো হবে, তো গ্রাফিক ডিজাইন আর ডিজিটাল মার্কেটিং যে তুমি শিখি এরপরে কি আমাকে ইন্টার্নশিপের জন্য কোথাও হ্যাঁ, পাঠানো হ্যাঁ, হবে? হ্যাঁ, 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 আপনি ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক ডিজাইনিং যেটাই করুন, বা দুটোও যদি করেন, দুটোতেও ইন্টার্নশিপ, মানে আমাদের এখানে যে আপনি কোর্সগুলো করবেন সবার জন্যই আমাদের ইন্টার্নশিপের অ্যাসিস্ট্যান্স রয়েছে, সেটাই অসুবিধা নেই, সবগুলোর জন্যই আপনি পাবেন, না হলে আপনি পরে গিয়ে আর অসুবিধায় পড়বেন। কলকাতা নাকি কলকাতার মধ্যে? কলকাতার মধ্যেই পাবেন, ওটা আপনাকে প্লেসমেন্ট টিম বলে দিতে পারবে, কারণ যেরকম রিকোয়ারমেন্ট থাকে তো কলকাতার মধ্যেও থাকে বাইরেও থাকে, এবার যখন যেরকম রিকোয়ারমেন্ট হবে সেই অনুযায়ী, আপনি ধরুন কলকাতার বাইরে না যেতে চাইছেন, তাহলে শুধু কলকাতার লোকেশনস গুলোতেই আপনি অ্যাপ্লাই করবেন, আচ্ছা আচ্ছা। ওটা অসুবিধা নেই, ওটা করতে। আচ্ছা, এবার যেরকম বলছিলাম, যেমন আমি ওয়েবসাইটে যারা ডেভেলপ করছি, যেমন বলছিলাম আমাকে আগে ফাইনাল একটা, এটা হচ্ছে লুকটা আপনার ইনডিজাইন এরকম ভাবে সেট করা। এবার এই যে ওয়েবসাইট বানানোর আগে এইখানে সেট করা হয় যে ওয়েবসাইটে যে যাবে কোন স্ক্রিনে দেখাবে, যেমন ধরুন আমি ফোন থেকে ওয়েবসাইটটা দেখছি তার একটা সাইজ হবে, যদি ল্যাপটপ থেকে দেখছি তার একটা সাইজ হবে, আবার কোন স্ক্রিনের ল্যাপটপ থেকে দেখছি সেটার একটা ব্যাপার আছে। তো আমি সব স্ক্রিনে যাতে ঠিকঠাক ভাবে ওয়েবসাইটটাকে দেখাতে পারি, তার জন্য আমাকে পেজ সেট আপ করতে হবে, সেই জিনিসটা আমরা ইনডিজাইনে করব। তো আমরা ইলাস্ট্রেটর ফটোশপে যা যা বানানো, লোগো ডিজাইন লেখা সব বানিয়ে নিলাম, সব ইমেজ রেডি করে নিলাম, সবগুলোকে নিয়ে চলে আসবো ইনডিজাইনে, এনে এবার এর মধ্যে ফাইনাল সেট আপ করে দিয়ে দেবো আমরা ওয়েব ডেভেলপারকে, সেই ডেভেলপমেন্ট করবে, বিষয়টা এরকম। এবার এটা যেরকম ইনডিজাইন হয়ে গেল, মানে এগুলো হচ্ছে সব ড্রয়িংস, মানে 2D এর উপরে কাজ হচ্ছে। এবার আমরা চলে যাব হচ্ছে ভিডিও এডিটিং। ভিডিও এডিটিংটা দেখাই আপনাকে। ভিডিও এডিটিং এর মধ্যে আপনি দুটো সফটওয়্যার পাবেন, একটা হচ্ছে আফটার এফেক্টস, একটা হচ্ছে প্রিমিয়ার। প্রিমিয়ার প্রো এটা একদম মানে আপনাকে যে কোনো ধরনের ভিডিও বানানোর জন্য হেল্প করবে, সেটা আপনি ব্লগিং করুন, ছোটখাটো শর্ট ফিল্ম আপনি বানাতে পারবেন, এখানে দেখাই আপনাকে।
আমরা যা এতক্ষণ দেখছিলাম সেগুলো সব স্টিল ইমেজের উপরে, এবার কিন্তু সব ভিডিওর উপরে। এই যে সাউন্ড এফেক্ট দেওয়া থেকে শুরু করে ব্লগিং, মুভি, শর্ট ফিল্মস বানানো, রিলস বানানো, সবকিছু আপনি এখানে করতে পারবেন, অনেক সুন্দরভাবে করা যায়। ম্যাম, গ্রাফিক ডিজাইনিংটা কি অনেকটা অ্যানিমেশনের সঙ্গে রিলেটেড? না, অ্যানিমেশন হচ্ছে পরে, মানে এগুলো না সব স্টেপ। মানে আপনি ফার্স্ট স্টেপে আগে ফটোশপ ইলাস্ট্রেটর ডিজাইনটা বানাচ্ছেন, ভিডিও এডিটিং সফটওয়্যারে আপনি ভিডিওটা বানাচ্ছেন, আর যদি আপনি অ্যানিমেশন করছেন অ্যানিমেটেড ইমেজগুলো কিন্তু আপনি ইলাস্ট্রেটরে বানাতে পারেন, অসুবিধা নেই। সেগুলোই আপনি ভিডিওতে এখানে আফটার এফেক্টস আর প্রিমিয়ার প্রো। হ্যাঁ, এটা কি গ্রাফিক ডিজাইনিং কোর্সের মধ্যে শিখিয়ে দেওয়া হবে যে অ্যানিমেশনটা কিভাবে করতে দেখুন হয়? অ্যানিমেশন তো একটা ডিফারেন্ট, একটা আলাদা পার্ট, তার জন্য আপনাকে আলাদা রকম ভাবে শিখতে হবে, কিন্তু এর মধ্যে একটা পার্ট থাকে অ্যানিমেশনে, সেটা আপনি শিখবেন। এখানে কি কি কোর্স করানো হয়? আমি তো শুধু ইন্টেরিয়র ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং আর জানলাম ওয়েব ডেভেলপমেন্ট, হ্যাঁ, অ্যাপ ডেভেলপমেন্ট। এগুলো ছাড়া আমাদের অ্যাডভান্স সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সেস আছে, মেকানিক্যাল আছে, ইলেকট্রিক্যাল আছে। যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং মানে স্টুডেন্ট মানে নই, মানে আমি হ্যাঁ, যেহেতু ল মানে আপনার স্টুডেন্ট। হ্যাঁ আপনার জন্য এই এই এরিয়াটার মধ্যেই ঠিক আছে, মানে ইন্টেরিয়র গ্রাফিক্স, ডিজিটাল মার্কেটিং, এই এরিয়ার মধ্যে আপনি ঠিকঠাক আছেন। আর ইন্টেরিয়র ডিজাইনিং আর গ্রাফিক ডিজাইনিং যদি আমি দুটো একসঙ্গে শিখতে হুম। যাই আমার কাছে চাপের হয়ে যায়। হ্যাঁ, আপনি একটা করতে পারেন, কি ধরুন আপনি আগে গ্রাফিক্সটা কমপ্লিট করে নিলেন, নিয়ে তারপরে আপনি ইন্টেরিয়রটাই গেলেন, সেটাও আপনি করতে পারেন, অসুবিধা নেই, আপনার তাহলে দুটোই শেখা হবে। কিন্তু আর সব কি মানে আমার প্লেসমেন্ট অ্যাভেলেবেল, মানে প্লেসমেন্ট দিয়ে দেওয়া হবে? দুটোতেই আপনি প্লেসমেন্ট পাবেন। প্লেসমেন্ট পাওয়া মানে আমাকে গিয়ে ওয়ার্ক ফ্রম অফিস কাজ করতে হবে। হ্যাঁ, 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 কারণ কি বলুন তো, এখন সব জায়গা থেকেই আস্তে আস্তে ওয়ার্ক ফ্রম হোমের ব্যাপারটা উঠে যাচ্ছে। এবার কিছু কিছু কোম্পানিতে হয়তো পেয়েও যেতে পারেন ওয়ার্ক ফ্রম হোম, বাট ওটা শিওর নয় যে আপনি ওয়ার্ক ফ্রম হোমই পাবেন। আচ্ছা। তো এটা আমি দেখাই, যেটা দেখাচ্ছিলাম, এই যে দেখুন এটা হচ্ছে কালার চেঞ্জিং, ডে ভিউ, নাইট ভিউ, ভিডিওর মধ্যে চেঞ্জ করা। তারপরে এই যে সাউন্ড এফেক্ট অ্যাড করা, এই যে ডে নাইট ভিউ করা। এটা রাত্রের ভিউ, নাইট ভিউ হলে কিরকম লাগবে। স্কাই রিপ্লেসমেন্ট। গ্রাফিক ডিজাইনটা হ্যাঁ, হ্যাঁ, এর উপরে মানে ইন্টারেস্টিং লাগে। হ্যাঁ, আপনার অ্যাকচুয়ালি আর্টস এর উপরে জিনিসটা, আপনার এতদিনের কাজ, তো তা আপনার ডিজাইনিং এর ব্যাপারটা ভালো লাগবে, মানে গ্রাফিক্স এর ব্যাপারটা আপনার ভালো লাগবে, আমি সেটা বুঝতে পারলাম। আর ঠিক আছে, করুন, অসুবিধা নেই, আপনি গ্রাফিক্স নিয়েও করতে পারেন, গ্রাফিক্স নিয়ে প্রচুর স্কোপ এখন। তো সবাই গ্রাফিক ডিজাইনার, ইন্টেরিয়র ডিজাইনার এইসবই হতে চাইছে, যাতে মানে বেসিক্যালি সবাই ফ্রিল্যান্সিং এ কাজ করতেছে। এবার ফ্রিল্যান্সিং এ কাজ করলে সুবিধা কি, আপনি যে কোনো জায়গায় বসে ডিজাইন করতে পারেন। আপনাকে ধরুন ক্লায়েন্ট বলেছে আমাকে একটা ব্রশার বানিয়ে দিতে হবে, তো সেটা তো আপনি বাড়িতে বসেও বানাতে পারবেন, একবার না হয় ক্লায়েন্টের সাথে গিয়ে মিট করে নিলেন, কি কি ডিটেলস চাই সেগুলো নিয়ে নিলেন, নিয়ে এবার আপনি বাড়িতে বসেই কাজ করতে পারবেন। এটা হচ্ছে স্লো মোশন এফেক্ট, এটা মেইনলি আপনার মুভি বানানোর জন্য খুব সুবিধা হবে। এটা গ্রিন স্ক্রিন রিমুভাল, মানে ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিনের জায়গায় আপনার দেখুন অন্য ইমেজ অ্যাড করে দেওয়া যাবে এরকম। এটা হচ্ছে ক্যারেক্টার ইন্ট্রো। এই যে মোশন গ্রাফিক্স একটা জিনিস থাকে, স্টিল ইমেজকে একটা মুভি মার্কা দেখানো। এবার এখানে আমরা এই যে ক্যারেক্টার হাইলাইটেশন যেটা হয় সেটা দেখাতে পারি, মুভিতে যেরকম দেখুন, এখানে দেখুন এখানে সবগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে। এই যে এটা যে কালার আইসোলেশন, এটা আমরা ফটোশপে করি, মানে ইমেজের ক্ষেত্রে একটা কালার থাকবে, বাকি সব ব্ল্যাক এন্ড হোয়াইট। এটা আমরা মুভি এইরকম ভিডিওর মধ্যে করতে পারবো। এই যে এটা হচ্ছে যেমন ব্লগস বানানো, রিলস বানানো, এগুলোর জন্য ইউজ করতে পারেন। ম্যাম, এখন আরেকটা কথা, হ্যাঁ, আমি যখন কোর্সটা শিখতে যাব হুম, তখন তো আমার নিজস্ব পার্সোনাল ল্যাপটপ বা কম্পিউটার থাকা অবশ্যই দরকার মনে হ্যাঁ, হয়। তাহলে কি বলুন তো, আপনার প্র্যাকটিসের জন্য সুবিধা হবে। যদি আপনি অফলাইনে আমাদের এখানে শিখতে আসছেন, আমাদের এখানে সিস্টেমস রয়েছে, আপনি এখানে এসে শিখতে পারেন, সেটা অসুবিধা নেই। বাট আমি বলবো আপনি কিছুদিন, এখন যদি না হচ্ছে কিছুদিন পরে অ্যাটলিস্ট আপনি একটা ল্যাপটপ বা ডেস্কটপ কিছু নিয়ে নিন, তাহলে আপনার পরে। ভুলে যাবো, শিখে এসে বাড়িতে যদি প্র্যাকটিস হ্যাঁ, না করে। ওইটাই হচ্ছে ব্যাপার। তো যেহেতু আপনি গ্রাফিক্স নিয়েই কাজ করবেন, তাহলে আপনি দেখবেন আপনার সিস্টেমটা যেন, মানে গ্রাফিক্স এর পার্টটা যেন ভালো থাকে, মানে ভালো কোয়ালিটির গ্রাফিক্স নেবেন, তাহলে কি আপনার আউটপুট গুলো সেরকম ভালো আসবে।
এরকম জিনিসগুলো সব থাকবে। আর আফটার এফেক্টস যেটা সফটওয়্যার, সেটার মধ্যে হচ্ছে এর মধ্যে আরো এফেক্ট অ্যাড করা, মানে ধরুন আপনি সাউন্ডের উপরে কাজ করছেন, সাউন্ড এফেক্টে কিছু মিক্স করছেন, সেগুলো করতে পারেন। আফটার এফেক্টস এ মোশন গ্রাফিক্স এর একটা পার্ট থাকে, যেটা বললাম যে স্টিল ইমেজ গুলোকে এমন ভাবে দেখানো মনে হচ্ছে যেন মুভির মতন চলছে। দেখাই আপনাকে, তাহলে বুঝতে পারবেন। এই আপনি যদি গ্রাফিক্সে যাচ্ছেন, এই ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, আর তার সাথে সাথে এই ভিডিও এডিটিং সফটওয়্যার, এগুলো দিয়ে আপনি মানে ভালো এক্সিকিউট করতে পারেন। এইটা হচ্ছে মেইনলি মোশন গ্রাফিক্স এর কাজটা। এই যে দেখুন, এই যে এগুলো চলে যাচ্ছে, এই যে এগুলো ঘুরছে, এই ব্যাপারটা হচ্ছে মেইনলি মোশন গ্রাফিক্স। এগুলো কিন্তু সবই স্টিল ইমেজ, এগুলোকে দেখানোই হচ্ছে এরকম ভাবে যাতে এটা মোশন একটা ক্রিয়েট করছে। এটা ওয়্যার রিমুভাল, মুভিতে যেরকম আমরা দেখি, এই যে তার দিয়ে যাচ্ছে, তারটাকে আমরা সরাতে পারি। তো শর্ট ফিল্মস এর ক্ষেত্রে এগুলো খুব কাজে লাগে। এই যে এটা হচ্ছে গ্রিন স্ক্রিন রিমুভাল, যেরকম দেখালাম আমরা, ওখানে শুধু গ্রিন স্ক্রিনটা রিমুভ করছিলাম, এখানে আপনি অ্যাড অনও করতে পারেন। এরকম মোড চেঞ্জ করে করে, ধরুন আমি এখানে চাইছি যে ড্রাগনের মুখ থেকে আগুন বেরোক, এই কিছু সাউন্ড দিক, আমি সাউন্ডও দিতে পারবো। এখানে সাউন্ডটা কালার কারেকশন করে একদম যেরকম জনরার আমি করতে চাই করতে। এটা হচ্ছে যে আমি এই ভিডিওগুলো কোথায় কোথায় দেখছি, যেমন যদি ফোনে দেখছি তার কি সাইজ হচ্ছে, সেগুলো আমরা সেট করতে পারবো। এই যে ফোন, যদি ঘড়ি থেকে দেখছি সেখান থেকে কিরকম লাগছে। এটা ম্যাট পেইন্টিং, একটা মানে এটা হচ্ছে মুভির মধ্যে ম্যাট পেইন্টিং দেখানো। এবার এটা কিরকম ভাবে যাচ্ছে, এই যে দেখুন এরকম ভাবে আলাদা আলাদা স্টেপ ক্রিয়েট হয়েছে, সেটা দিয়ে আপনাকে পুরোটাকে 3D নিতে হবে। মোটামুটি একটা আইডিয়া হলো এগুলোর ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি কি গ্রাফিক ডিজাইনের সঙ্গে ডিজিটাল মার্কেটিং ব্যালেন্স করতে পারবো, নাকি চাপের হয়ে যাবে? করতে পারেন। দেখুন আপনি তো কোনোটাই একসাথে শিখবেন না, সবগুলো স্টেপ বাই স্টেপ হবে। তো আমি বলবো, আপনি যদি দুটোর কোর্স একসাথে নিচ্ছেন অসুবিধা নেই, আপনি দুটো কোর্সে নিন। এবার আপনি স্টেপ বাই স্টেপ শিখুন। যেমন আপনার তো এরকম নয় যে আপনাকে দুটোকে একসাথে করতে হবে। আপনি এরকম করতে পারেন, আপনি ফটোশপটা দিয়ে স্টার্ট, মানে গ্রাফিক্সটা দিয়ে স্টার্ট করলেন, গ্রাফিক্সটা কমপ্লিট করে নিয়ে তারপরে আপনি ডিজিটালটায় ঢুকলেন, তাহলে আপনার গ্রাফিক্সটা আগে সেট হয়ে গেল, এবার আপনি ডিজিটালটার দিকে গেলেন, সেটা করতে পারেন। ওকে, তাহলে আমি যে স্যার বা ম্যামের সাথে কথা হয়েছিল, আমি ওনাদের বলে দিচ্ছি আপনি কি কি সফটওয়্যার বা কোর্স দেখতে চাইছেন, ওনারা আপনাকে বাকি কোর্স ডিটেলস, ফিজ এগুলো বলে দেবে। ম্যাম, এখানে কি শুধু এই 4-5টা জিনিসই শেখানো হয়, আর কিছু শেখানো হয় না? ওই যে আপনি বলেন কোডিং, সব ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং, কোডিংটা আমাদের এখানে শেখানো হয় না। এছাড়া আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংস শেখানো হয়, ইঞ্জিনিয়ারিং 3D মডেলস বানানো শেখানো হয়। সেগুলো তো আমার তো হবে না, আমার শুধু ডিজাইনিং এর উপরই হ্যাঁ থাকবে। হ্যাঁ হ্যাঁ। তো আপনি ইন্টেরিয়র বা গ্রাফিক্স, তো আমার যতটা মনে হচ্ছে আপনার গ্রাফিক্স এর দিকে যাওয়াটা বেটার হবে। গ্রাফিক্স এন্ড ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি করুন, এখন প্রচুর স্কোপ ডিজিটাল মার্কেটিং এন্ড গ্রাফিক্সে, তো আপনার অসুবিধা হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম, ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার।